চাকরিতে আপনি যদি স্কিল না হন, আপনি ভালো চাকরিও পাবেন না, আপনার জীবনযাত্রার মানও খুব বেশি উন্নয়ন হবে না। যে কারণে আমরা কিন্তু একেবারে স্কুল থেকে শুরু করে, আমরা ভোকেশনাল স্কুল থেকে শুরু করে এডুকেশনের বড় বাজেটটা কিন্তু সেখানেই যাচ্ছে। এই লোকগুলো তো আমাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে একটা দিক। সেটা আমরা করতে যাচ্ছি, যাতে করে দেশের ভিতরে চাকরি পাই, দেশের বাইরেও চাকরি পাই। আপনি যে তাদের যে অবস্থার বিবরণ দিলেন, আমিও আপনার সাথে একমত। সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই প্রচেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই, এই জন্য আপনারা লক্ষ্য করবেন এবার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল প্রোগ্রামে। যে মানুষগুলো চলতে পারছে না, মানুষ বলতে আমি আমাদের সর্বস্তরের মানুষ, দরিদ্র সীমার নিচে হত দরিদ্র যারা আছে এবং দরিদ্রতা বাড়ছে, সুতরাং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোন বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেন, এই লোকগুলো জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছে। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক। সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে, সে জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাতে, যেমন আমাদের আরেকটা খাত আছে, শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয় নাই। আমরা কিন্তু সে জায়গাতে আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিং এর ব্যাপার আছে, আপ স্কিলিং এর ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায় এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে, আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। এবং আরো দেখেন, ওই যে গ্রামে গঞ্জে যারা একেবারে আমাদের সাধারণ রুরাল বাংলাদেশে সাধারণ কৃষক বলেন, কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে, এই মানুষগুলো সব সময় আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিল অথবা পেরিফেরিতে ছিল। এরা কিন্তু জীবনযাত্রার মান কোনোদিন পরিবর্তন হচ্ছে না। এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো জীবনযাত্রার মান কোনোদিনই পরিবর্তন হয় নাই এবং এগুলো কোনো সময় অর্থনীতির মূল ধারায় এরা আসতে পারে নাই। তা আমরা এদেরকে অর্থনীতির মূল ধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি, সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের। এমনকি থিয়েটার আর্টিস্ট, সিঙ্গার, এদেরও অনেকের অবস্থা খারাপ। তারপরে আমাদের কামার কুমার যারা ওই যে পুরনো একটা জিনিস বানিয়ে যাচ্ছে, এটাকে যদি আপগ্রেড করে স্কিলের মাধ্যমে, ডিজাইনিং এর মাধ্যমে 4 গুণ বেশি টাকা হবে। এখন তো মার্কেট তো গ্লোবাল, আপনি অ্যামাজনে মার্কেটিং করতেছেন, ইবেতে করতেছেন। আমরা এই কাজটা করতে চাচ্ছি যাতে সমস্ত মানুষগুলো অর্থনীতির মূল ধারায় আসে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনি যদি লক্ষ্য করেন, সেই বিনিয়োগগুলো আমরা অ্যালোকেশনগুলো সেইভাবেই করেছি, এক্সিকিউশন আমরা সেইভাবে করতে যাচ্ছি। এবং যে প্রজেক্টগুলো নিচ্ছি আমি তো আগেই বলেছি, আমরা নিশ্চিতভাবে জানতে চাই এই প্রজেক্টের যে আপনার ভ্যালু ফর মানি আছে কিনা, এখানে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এইটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা।
আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যেটা আপনি বললেন, এবং আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে। সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। যে ট্রেন্ডটা সেট করছে এটা 2 বছরের কুশল লাগবে। আমি আগে বহুবার বলেছি বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশল লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম হব। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর বলছিলাম, আমি সময়ের আলোতে কাজ করি। আপনাকে যে গতকালকে যে অর্থ বছরের বাজেটটা দিয়েছেন, বাজেট নিয়ে আসলে সমালোচনা করার জায়গাটা খুব কম। তারপরেও আপনি সবাইকে তুষ্ট করার চেষ্টা করেছেন, ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য 60টির উপরে প্রায় পণ্যের উপরে শুল্ক কমিয়েছেন। এই দিকগুলো খুব ভালো দিক। কিন্তু বাজেটের আজকে গবেষণা সংস্থা সিপিডি সকালে একটা ব্রিফ করেছে, সেখানে তারা তাদের মূল্যায়নটা তুলে ধরেছে। সিপিডির মূল্যায়নটা হচ্ছে যে বাজেটে আপনি কালো টাকা সাদা করার একটা সুযোগ রেখেছেন। ভালো বাজেটের কালো দিক, কালো টাকা। এখন এই সুযোগটা কি না রেখে এই ভালো বাজেটটা কি কালো করা থেকে মুক্ত করা দেখা যেত কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এটা। ঠিক একইভাবে 6,95,000 টাকার রাজস্ব আয় লক্ষ্যমাত্রা দিয়েছেন। আপনি জানেন যে গত 2-3 বছরের ভঙ্গুর অবস্থা থেকে রাজস্ব আয় এই চলতি অর্থ বছরে একটা খুবই ভগ্নদশা, সেই জায়গা থেকে এই আকাশ কুসুম কল্পনা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া সুলতানার সময় টিভিতে আছি। এটা একটু জবাব দিয়ে নেই, উত্তরটা দিয়ে দেখ, তাহলে সুবিধা হবে। আমরা কালো টাকা সাদা করার কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা উত্তেজনা কোনোটাই থামছে না। আজকে ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে পা ফেলেছেন। পা ফেলার পরে তার বক্তব্য নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। দীনেশ ত্রিবেদী যখন এসেছেন, তার আসার আগে পরে নানা আলোচনা ছিল তাকে কেন্দ্র করে, কি বার্তা তিনি আনছেন, তার আসার সাথে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কোনো সম্পর্ক আছে কিনা, আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারগুলো যখন আলোচনায় তুঙ্গে অবস্থান করছে, ঠিক তখন একের পর এক আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আজকে আমরা দেখেছি গাজীপুরে বেশ বড় শোডাউন করেছে, সমাবেশ করেছে তারা। এই সমাবেশের ঘটনা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পরে এবার গাজীপুরেই প্রথম আমরা দেখলাম, মানে দ্বিতীয়বারের মতো দেখলাম। সাথে চট্টগ্রাম উত্তেজিত হয়েছে, আজকে উত্তেজিত হয়েছে গোপালগঞ্জ। সব মিলিয়ে মানে আমরা কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের ঘটনার পরে বলেছিলাম যে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে এবং সেটা সারা দেশব্যাপী স্প্রেড করার ঘটনা ঘটছে। সেই দিকেই বোধহয় আওয়ামী লীগ এগোচ্ছে। যখন সরকার আওয়ামী লীগ ব্যাপারে মোটামুটি সফট ইঙ্গিত দিচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে, অন্যদিকে আবার এই সিদ্ধান্তও তারা জানাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই ধরনের মানে শোডাউন এবং মিছিলে জনসংখ্যা বাড়ার এই দৃশ্য সরকারের জন্য খুব একটা সুখকর খবর নয়। চলুন গাজীপুরে, চট্টগ্রামে, গোপালগঞ্জে আজকে কি করার চেষ্টা করলো আওয়ামী লীগ একটু বুঝে ওঠার চেষ্টা করি। তাতে আমাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হবে কিনা, উত্তেজনা ছড়িয়ে পড়বে কিনা একটু বুঝে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির। এবার গাজীপুর উত্তেজিত হয়েছে, মিছিল সমাবেশ, বেশ বড় শোডাউন, এই ব্যাপারগুলো হয়েছে চট্টগ্রামের সাতকানিয়াতে, সাথে গোপালগঞ্জেও উত্তেজিত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। প্রথমে আমরা গাজীপুরে যাই। খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে গাজীপুরের শ্রীপুরে যুবলীগের মিছিল পথসভা, অর্থাৎ তারা সমাবেশও কিন্তু করেছে এবং সেখানে বেশ
উত্তেজিত সব শব্দ বাক্য তারা উপস্থাপন করেছে, এমন দৃশ্য আমরা দেখেছি। সেই মিছিলের ছবিও তারা প্রকাশ করেছে। গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে যুবলীগ। আজকে সকালে শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় এই মিছিল হয়। গতকালকে ছিল শেখ হাসিনার কারামুক্তি দিবস। এই ব্যাপারে পুলিশের আগাম সতর্কতা ছিল। পুলিশের মানে গোয়েন্দা রিপোর্টের তথ্য নিয়ে আমরা দুদিন আগে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে 11ই জুন এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই দুটা দিন উপলক্ষে আওয়ামী লীগ নানা ধরনের উত্তেজনা তৈরি করতে পারে, এরকম সতর্কতা কিন্তু পুলিশের গোয়েন্দা রিপোর্টে সরকারকে জানানো হয়েছিল এবং সেটাই ঘটতে দেখছি আমরা। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব এবং তাকে বক্তব্য দিতেও দেখা গেছে, যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পথসভায় অংশ নেন নেতাকর্মীরা। মিছিল এবং পথসভার কার্যক্রমের ভিডিও আশরাফুল ইসলাম সজীবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে। 1 মিনিট 34 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে মিছিল করছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মিছিলে এমন স্লোগান দেওয়া হয়। মিছিল এবং পথসভায় বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। পথসভায় যুবলীগ নেতা সজীব, তার নাম, আজ বলেন, আজকের মিছিলের পরে আমরা গ্রেপ্তার হতে পারি। যদি আমাদের ফাঁসির কাস্টেও নিয়ে যাওয়া হয়, তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমরা আপোষহীন থাকব। শেখ হাসিনা নিয়েও নানা ধরনের কথা বলেছেন তারা। গ্রেপ্তার যে হবেন এটা তো খুবই স্বাভাবিক। এই মিছিল এবং মিছিলের যে ভিডিও তারা নিজেরা ছড়িয়ে দিয়েছে, ভিডিও দেখে দেখে পুলিশ শনাক্ত করবে, শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাবে। এর আগেও আমরা দেখেছি নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ এবং ভোলাতে তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্রিক যা কিছু হয়েছে, সেই ঘটনার পরে তীব্রভাবে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এদিকে এই ঘটনা যখন আমরা গাজীপুরে দেখছি, তখন চট্টগ্রাম থেকে খবর আসছে, একই পত্রিকা, খবরের কাগজ, তারা খবর দিচ্ছে, এই শিরোনামটা দেখে নিন, সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। এখানে জনসংখ্যা খুব একটা বেশি না, গাজীপুরেরটা অনেক বড় মিছিল ছিল। এখানে বলা হচ্ছে যে আজকেই সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই মিছিল তারা করেছে। মিছিলে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় মিছিলটিতে ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিতে, সেখানে লেখা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি ও ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক ব্যবস্থায় প্রত্যাহারের কথা বলা হয়েছে। এই যে এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি তিনি জানিয়েছেন, জাহাঙ্গীর, তিনি বলছেন যে বিষয়টি আমরা যাচাই বাছাই করছি, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তার মানে এখানেও একটা গ্রেপ্তার অভিযান চলবে। এই গ্রেপ্তার অভিযান যখন চলবে বলছি, তখন গোপালগঞ্জে আমরা দেখছি, একই পত্রিকা নিশ্চিত করছে যে গোপালগঞ্জে আওয়ামী লীগের একজন বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার। সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। তিনটা জায়গায় কথা বললাম, গাজীপুর, চট্টগ্রাম এবং গোপালগঞ্জ, তিনটা জায়গায় এই গ্রেপ্তার গোপালগঞ্জেও এক ধরনের উত্তেজনা ছড়াবে এবং গোপালগঞ্জের এই গ্রেপ্তারের হেতু এটা হতে পারে, সারা দেশে বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ শোডাউন করার চেষ্টা করছে, তখন গোপালগঞ্জে শোডাউন করার ক্ষেত্রে নেতারা যেন নেতৃত্ব দিতে না পারেন, সেই কারণে নেতা পর্যায়ে গ্রেপ্তারের এই ব্যাপারটা পুলিশ করে থাকতে পারে। এখন এই যে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, উপজেলায় ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের মিছিল এবং শোডাউন, এবং এমনকি তারা সাহস নিয়ে সমাবেশ, পথ সমাবেশ এগুলোও করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা বার্তা সরকারের জন্য। এখন সরকার, এই আওয়ামী লীগ যেমন এগ্রেসিভ হচ্ছে, সরকারও যদি এগ্রেসিভ হতে চায় তাহলে পরিস্থিতি অশান্ত হবে। আর পরিস্থিতি অশান্ত হলে
মূল ক্ষতিটা কার সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আমরা যারা সাধারণ মানুষ তাদেরই ক্ষতি, মানে রাজনৈতিক নেতাদের আসলে তো কোনো ক্ষতি হয় না, ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। আমরা সব সময়ের জন্য আবারও প্রত্যাশা করি পরিস্থিতি যেন অশান্ত না হয়, সমাজে যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। রাজনীতি করার অধিকার সবার থাকুক, সবাই সবার মতো করে রাজনীতি করুক, যেন হানাহানি, সংঘাত, নিপীড়ন, নির্যাতন কোনো ঘটনা আমাদেরকে দেখতে না হয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।